আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু দেরিতে হলেও তোমাদের সাথে যুক্ত হলাম। তোমরা সবাই কেমন আছো এবং আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে দাও। তোমাদের আনোয়ার স্যার খুবই উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে হাসি মুখে এন্ট্রি করলো। যদিও বা তোমাদের কালকে সিভিক্সের পরীক্ষা, আমি বেশিক্ষণ সময় নিব না, অল্প সময়ের মধ্যে তোমাদের একটু পুরো একটু সামারি করে দিব যে আসলে কিভাবে পড়বা। এই যে 2 ঘন্টা 3 ঘন্টা যে সময় আছে রাতে, তো 3 ঘন্টার ভিতরে আমার এই সাজেশন পড়ে শেষ করা যায় যদি তোমার ওই আগ্রহটা থাকে। এবং এই ক্লাসটার পরে, অর্থাৎ এই যে আমি গাইডলাইন তোমাদেরকে যেভাবে দিব, এটার পরে যদি তুমি ওই সাজেশনটা নিয়ে জাস্ট নিজের মতো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবে। তোমাদের আনোয়ার স্যারকে দেখা যাচ্ছিল না, এই জন্য আলোতে গেছে। মানে যেখানে আলো একটু বেশি পড়ে তোমাদের আনোয়ার স্যারকে ওই জায়গায় দাঁড়াতে হয়, সুন্দর মানুষ তো এই জন্য। আচ্ছা, তোমাদের আনোয়ার স্যার মনে হয় কিছু বলবে, 2 মিনিট সময় নিয়ে আনোয়ার স্যার যাতে একটু শেষ করে তাড়াতাড়ি। আচ্ছা, আমি বেশিক্ষণ কথা বলবো না। সেটা হচ্ছে, আমরা অলরেডি যারা আজকে তোমরা পরীক্ষা দিয়েছো, হ্যাঁ, ইকোনমিক্স 2nd পেপার, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটু সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিব, কেমন? ফার্স্ট অফ অল সবাই একটু ক্লাসে শেয়ার করে দিও, যারা আছে যুক্ত আছো আর কি। যারা হচ্ছে আজকে 2nd পেপার পরীক্ষাটা দিয়েছো, তোমরা জানো তোমাদের আজকে পরীক্ষাটা কেমন হয়েছে। সো আমাকে একটু কমেন্ট বক্সে জানো পরীক্ষাটা কেমন হয়েছে। এবং তোমাদের যে আমরা সাজেশন দিয়েছি, হ্যাঁ, ইকোনমিক্সের আমাদের যে কোটি টাকার সাজেশন ছিল সিকিউর উপর এবং এমসিকিউর উপর আমি একটা সাজেশন দিয়েছিলাম গতকালকে রাতে। সো এখান থেকে তোমাদের কেমন কমেন্ট পড়েছে, যদিও আমি তোমাদেরকে যদি একটু দেখাই, আমার যে হোয়াটসঅ্যাপ হচ্ছে মানে মেসেজ আসতে ফুল হয়ে গেছে, যে স্টুডেন্টরা রিভিউ দিচ্ছে যে কি পরিমাণ, মানে স্যার আমি অনেক, মানে কি স্যার, মানে সবাই কি ফিডব্যাক দিচ্ছে যে স্যার অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, যে আপনার ক্লাসগুলো আমি করেছি এবং হচ্ছে কি আমি অনেক ভালো কি করতে পেরেছি, তোমার হচ্ছে একটা ভালো করে পরীক্ষা দিতে পেরেছি, ঠিক আছে, এরকম অনেক 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 মেসেজ এবং হচ্ছে কলও পেয়েছি অনেকগুলা। তারপর হচ্ছে তোমার মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে, ফেসবুকে মেসেজ মানে কমেন্ট বক্সে, তারপর তোমার সরাসরি হচ্ছে আমাকে আমার মেসেঞ্জারে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে অনেক শিক্ষার্থী, মাশাআল্লাহ অনেক অনেক শিক্ষার্থী। সো আমরা সবাই একটু হচ্ছে, হ্যাঁ, আমরা সবাই একটু যারা এখানে আছে যুক্ত আছে একটু সবাই ক্লাস শেয়ার করে দিও। আজকে তোমরা যদি চাও যে পৌরনীতি, তো কালকে তোমরা একটা কাপাই দিবে, কালকে ফার্স্ট পেপার যদি কালকে একটু কাপাই দিতে চাও, ঠিক আছে, সো ক্লাসটা একটু করবা, বেশিক্ষণ তোমাদের স্যার সময় নেবে না। কালকে যেহেতু পরীক্ষা, তোমাদেরকে সাজেশনটা বুঝিয়ে দিবে 1-1.5 ঘন্টার মধ্যে আশা করি। সো এর মধ্যে তোমরা সেটা কি হয়ে যাবা যে সব কিছু ওকে, সাউন্ড শোনা যাচ্ছে আশা করি। হ্যাঁ, এই যে আমাকে দেখতে পাচ্ছি, কার কয়টা হয়েছে এমসিকিউ একটু জানাও, একটু ক্লাসে শেয়ার করে দিও সবাই, সবাই একটু ক্লাসে শেয়ার করে দিও, আমি তো অনেককে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, কালকে তোমাদের পরীক্ষা, সময় বেশি নিব না, আমরা দ্রুত ক্লাস শুরু করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ো। তোমাদের আনোয়ার স্যারকে তোমাদের রিভিউ ইনবক্সে জানাই দিবা, ঠিক আছে? আমরা একটা সাজেশন দিয়ে দেই। এই সাজেশনটা হচ্ছে আমি অলরেডি তোমাদেরকে দিয়েছি, যারা আগে থেকেই পড়েছো, গতকালকে পেয়েছো তোমরা। তো আমি আজকে হচ্ছে জাস্ট কিভাবে পড়বা সেটাই হচ্ছে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। এটা সম্ভব হচ্ছে, মানে এই সাজেশনটা কি পড়ে তুমি ভালো করতে পারবে কিনা, আমি বলবো যে এই সাজেশন পড়ে তুমি যদি আগে পড়ে থাকো, তাহলে এই সাজেশনটা পড়লে তোমার টোটাল বিষয়টার সামারি তোমার চোখের সামনে ভাসবে। এটা তোমাকে আত্মবিশ্বাসী হতে শেখাবে এবং তুমি নিজের উপরে মানে যে তোমার যে কনফিডেন্সটা সেটা তুমি পাবে এবং ওটা থেকেই হচ্ছে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে ইনশাল্লাহ। তো আমরা একটু দেখি যে প্রথমত আমরা কোন কোন টপিকসগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি, যেগুলো সিকিউ এর জন্য। হ্যাঁ, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, যে পৌরনীতির ধারণা, এখান থেকে পৌরনীতি বলতে কি বোঝায় ওই জিনিসটা আসবে। সুশাসনের ধারণা, এখান থেকে সুশাসন বলতে কি বোঝায় ওটা প্রশ্নটা ওইভাবে আসবে। পরিধি বিষয়বস্তু যেটা, এটা গ নাম্বার প্রশ্নে আসে, অর্থাৎ হচ্ছে তোমাদের যে প্রয়োগ প্রশ্ন, সেই প্রয়োগ প্রশ্নে আসে। আবার এখান থেকে অনেক সময় বহুপদী প্রশ্নও আসে, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন এখান থেকে আসে। টপিক হচ্ছে এই 4টা। তুমি বলতে পারো যে আমি এই 4টা টপিক কোথা থেকে পড়বো, আমার যে ড্রাইভ লিঙ্কটা আমি অলরেডি তোমাদের গ্রুপে শেয়ার করেছি, সেখান থেকে ক্লিক করবা, সেখানে যে তোমার লেকচার শিট আছে সেখান থেকে লেকচার শিটগুলো তোমরা পড়ে ফেলবা। ওইখান থেকেই হচ্ছে তুমি এই টপিকগুলো বাছাই করে প্রথম অধ্যায়ের জন্য পড়ো। প্রথম অধ্যায় খুবই ছোট্ট একটা অধ্যায় এবং ওইখান থেকেই তোমরা হয়তো 15 থেকে 18 নম্বর তোমরা ওইখান থেকে পেতে পারো। আবার বলছি,
15 থেকে 18 নাম্বার তোমরা শুধু প্রথম অধ্যায় থেকেই পাবে। তাহলে 100 নাম্বারের মধ্যে 15 থেকে 18 নাম্বার যদি তুমি প্রথম অধ্যায় থেকে পেয়ে যাও, তাহলে তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনায় আসি। তৃতীয় অধ্যায়ের টপিক বেশি মনে হইতে পারে, যে টপিক বেশি হলেও আমরা যে তৃতীয় অধ্যায়ে ক্লাস করেছি, আমরা কিন্তু ক্লাস করাইছিলাম, আমি বিশেষ করে ক্লাস করাইছি তোমাদেরকে। এই যে মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, সেখানে আমরা মূল্যবোধের ভিত্তি ও উপাদান নিয়ে কথা বলেছি এবং মূল্যবোধের প্রকারভেদ। এই যে টপিকসগুলো আছে, আমি এগুলো আর একটা একটা ধরে পড়াচ্ছি বলতেছি না, টপিকসগুলো আমি এখানে এই জন্যই দিলাম যাতে করে তোমরা এই টপিকসগুলো ধরে রাতের বেলার মধ্যে তোমরা যাতে অন্তত একবার চোখ বোলাই নিতে পারো। চোখ বোলানো মানে কি, যে আমি যে লেকচার শিট তৈরি করেছি সেখানে বেহুদা কোনো কিছু নাই, শুধু মানে যে পয়েন্টটা দরকার, যেটা দরকার সেটাই আমি ওখানে অ্যাড করেছি, এবং যেটা দরকার নাই সেটা একদম লেকচার শিটটিকে বাদ দিয়ে দিয়েছি। সুতরাং লেকচার শিটগুলো খুবই সামারি আকারে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আমি তোমাদেরকে সাজিয়েছি। তোমরা যদি এই টপিকসগুলো পড়তে চাও তাহলে তোমরা ওই লেকচার শিটটিকে পড়ে নিবা, যাতে রাতের মধ্যেই তোমরা কভার করতে পারো। আর তোমরা যদি বই থেকে পড়ে থাকো, বইয়ের মধ্যে দাগানো আছে সেরকম যদি হয়, তাহলে বই থেকে তোমরা এই টপিকসগুলো একবার চোখ বোলাই নিবা, ঠিক আছে? এবার আসি হচ্ছে তোমার পঞ্চম অধ্যায়ে, এখানেও ঠিক সেম একই রকম। তো তোমাদের অনেকেরই সপ্তম অধ্যায় নিয়ে অনেক কনফিউশন আছে, আমি জানি সপ্তম অধ্যায় নিয়ে অনেকেই অনেক বেশি ভয়ের মধ্যে আছো। সপ্তম অধ্যায়ের মধ্যে এই টপিকসগুলো তোমরা এক নজর দেখে নিবা, যেমন ধরো গণতন্ত্র কি, গণতন্ত্র কিভাবে, কত প্রকার, হ্যাঁ, এবং হচ্ছে তোমার এর পাশাপাশি মন্ত্রিপরিষদ সরকার। এখন এইবারে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ থাকতে পারে বিচার বিভাগের কার্যাবলী এবং হচ্ছে বিচার বিভাগের ভূমিকা, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, এটা থাকবে, এটা অবশ্যই প্রত্যেকটা পরীক্ষায় একটা থাকে। তো এই যে তিনটা টপিক আমি বললাম, যে বিচার বিভাগের কার্যাবলী, বিচার বিভাগের গঠন, বিচার বিভাগের ভূমিকা এবং ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, এই তিনটা টপিকসকে বেশি গুরুত্ব দিবা। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক সরকারের বিষয়টাও তোমরা একটু দেখবা, এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এবং সংসদীয় সরকার ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ সরকার ব্যবস্থাও তোমরা সপ্তম অধ্যায় থেকে দেখবা। বাকি অধ্যায়গুলো খুবই সহজ। এখন আমরা তাহলে জ্ঞানমূলক প্রশ্নে চলে যাই। তাহলে পুর শব্দের অর্থ কি? প্রথম অধ্যায়ের মধ্যে এগুলো তোমরা অ্যাজ ইউজুয়াল একদম খুবই চমৎকারভাবে এটা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই রাখা হয়েছে, বাকিগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। মেইনলি সাজেশনটা এমনভাবে সাজানো হয়েছে যাতে তোমার সময়ও অপচয় না হয় এবং একটা প্রশ্ন যাতে রিপিট না হয়। এবং একটা প্রশ্ন রিপিট হলে কি হবে, যে তুমি একটা প্রশ্ন তুমি 2-3 বার রিপিট হয়েছে সাজেশনের মধ্যে, তাহলে দেখা যাচ্ছে তোমার সময় নষ্ট হচ্ছে, কিন্তু তুমি একই পড়া ঘুরে ফিরে পড়তেছো। এই জন্য রিপিটেশন করা হয় নাই, যেটা দেওয়া হয়েছে সেটা তুমি পড়বা, এখান থেকে হবে। অনুধাবন প্রশ্ন রাখা হয়েছে কিছু, এখানে বেশি অতিরিক্ত অনুধাবন প্রশ্ন রাখা হয়নি, যেগুলো রাখা হয়েছে সেগুলো পড়ো, হয়ে যাবে। এবং সিকিউ প্রশ্নের মধ্যে আমরা 2-1টা সিকিউ প্রশ্ন সলভ করি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। সিকিউ প্রশ্নের মধ্যে আমরা যাই, যে সিকিউ প্রশ্নগুলো আসলে কিভাবে হয়েছে। আমরা একটু সিকিউ প্রশ্নে যাওয়ার জন্য আমাদের একটু স্ক্রল করে যেতে হচ্ছে, তো তোমাদের একটু সময় আমি নিচ্ছি, বেশিক্ষণ নিব না। প্রথম অধ্যায়ে অলরেডি আমরা আলোচনা একদম শেষের দিকে। দেখো, যে পৌরনীতিকে কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়, এটা তুমি উত্তর করতে পারবে যখন পৌরনীতির ধারণাটা পড়বা। এবং পৌরনীতির সংজ্ঞা, এটা তো ধারণার মধ্যেই আছে, ধারণা ও সংজ্ঞার মধ্যে। তো আবুল কালাম ছাত্রদের কোন নির্দিষ্ট বিষয়ের উপর জ্ঞান অর্জনের কথা, মানে জ্ঞান অর্জন করা আবশ্যক বলে ব্যাখ্যা করেছেন, এটা হচ্ছে পৌরনীতি। পৌরনীতি এই যে নির্দিষ্ট বিষয়ের উপর জ্ঞান অর্জন করা আবশ্যক, এটা বলা মানে হচ্ছে ওই যে তোমার বিষয়টার বিষয়বস্তু এবং হচ্ছে পাঠের প্রয়োজনীয়তা, যদি অর্থাৎ পৌরনীতির বিষয়বস্তু পাঠের প্রয়োজনীয়তা যদি তুমি ভালো করে পড়ো, উত্তরটা করতে পারবা, আনলেস এখান থেকে উত্তর করতে পারবে না। অর্থাৎ এই যে উদ্দীপকে বর্ণিত বিশ্ব সভ্যতা উন্নয়নে ভূমিকা রাখে, অর্থাৎ পাঠের প্রয়োজনীয়তা, এটা পাঠের প্রয়োজনীয়তা উত্তর। তাহলে এখানে টপিক বললাম যে এই টপিকসগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি সহজে উত্তর করতে পারবে। এখানে বুট কোয়েশ্চেন এগুলো, কিন্তু রিপিটেশন হবে ওই টপিকসগুলো থেকে, টপিকসের বাইরে একটা প্রশ্নও হবে না। এরপরে তৃতীয় অধ্যায়ে দেখো, তৃতীয় অধ্যায়ে কিন্তু সেম। তৃতীয় অধ্যায়ে কিছু আমরা যেটা, আচ্ছা এখানে আরেকটা সিকিউ প্রশ্ন আমরা দেখি। দেখো, এটা হচ্ছে পৌরনীতি, প্রশ্নবোধক শ্রেণীতে স্ট্যান্ডার্ড হচ্ছে কি পৌরনীতি। পৌরনীতিকে দুই ভাগে ভাগ করছে, নাগরিক ও নগরাষ্ট্র। তো নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক, অন্যদিকে হচ্ছে অধিকার, কর্তব্য। এটা তো তোমরা বুঝতেই পারতেছো। এটার প্রশ্নটা হচ্ছে এটাই, যে প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি সিভিস এই শব্দ কোন ধরনের শব্দ, এটা কোন ধরনের শব্দ তোমরা তো জানো, ল্যাটিন শব্দ এটা। এবং সুশাসন বলতে কি বোঝায়, ওই যে আমরা বললাম সুশাসনের ধারণা, তুমি যদি পড়ো তাহলে এখান থেকে উত্তর করতে পারবা। হুবহু প্রশ্ন এগুলাই আসবে, এর বাইরে হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই। উদ্দীপকে প্রশ্নবোধক শ্রেণীতে পৌরনীতি স্থানের বিষয়টি ধারণা ব্যাখ্যা করো, অর্থাৎ হচ্ছে ধারণা ব্যাখ্যা করতে বলছে। ক্যান ইউ ইমাজিন, যে তুমি ধারণাটা যদি তুমি পড়ো, সিকিউ কখনো তোমার মিস যাবে না। এই ধারণাটা তুমি যদি ক্লিয়ার করে নাও তাহলে সিকিউ তোমার মিস যাবে না, অর্থাৎ সিকিউ খুব ইজিলি তুমি উত্তর করতে পারবে। তো এই জন্য বলবো তোমরা অবশ্যই ধারণাটা ভালো করে পড়বা, পরিধি বিষয়বস্তু পড়বা, পাঠের প্রয়োজনীয়তা পড়বা। এই টপিকগুলো ভালো করে দেখলে তুমি এখান থেকে প্রশ্নের যে কোনোটা উত্তর দিতে পারবা। এখানে আরেকটা প্রশ্ন দেখো, আলবিএসসি পাস করে শহরে একটি ভালো কলেজে ভর্তি হয়, তার বাবা তাকে বিষয় নির্বাচনের সময় সুশাসনের সাথে সম্পৃক্ত এমন একটি বিষয় নির্বাচনের কথা বলে। সিবিটা শব্দের অর্থ কি, এটা পৌরনীতি ধারণার মধ্যে আছে। পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন, ধারণার মধ্যে আছে।
যে আলফির বাবা তাকে কোন বিষয় নির্বাচনের কথা বলেছে ব্যাখ্যা করো। এটা হচ্ছে পরিধেয় বিষয়বস্তু, অর্থাৎ যেহেতু সুশাসনের সাথে সম্পর্কিত বিষয় তাহলে অবশ্যই এটা পরিণতি। উদ্দীপকের পরিণতি বিষয়ে দায়িত্বশীল নাগরিক তৈরিতে ভূমিকা রাখে, পাঠের প্রয়োজনীয়তা, উত্তর হচ্ছে এটা। এবার আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। আচ্ছা, টপিকসগুলা বলে দিলে ভালো হয় সিকিউ এর জন্য। টপিকসগুলা ওই শিট থেকে ধরে তোমাকে পড়তে হবে। এখন যদি আমি টপিকসগুলো বলতে শুরু করি তাহলে অনেক দীর্ঘ সময় লাগবে, আমি এত দীর্ঘ সময় তোমাদের থেকে নিতে আগ্রহী না। আমি এমসিকিউ পড়াই, তোমাদের পড়াশোনার 12টা বাজাইতে চাই না। এই জন্য আমি তোমাদেরকে শুধুমাত্র কয়েকটা সিকিউ প্রশ্ন দেখাই দিচ্ছি যেগুলো থেকে সম্ভাব্য প্রশ্ন এরকমই হবে, এটাই আমি বলে দিচ্ছি। যেমন ধরো উদ্দীপকটা এভাবেই দিবে যে একজন ছাত্র সে ইন্টারে ভর্তি হতে যাচ্ছে, তার বাবা বলতেছে বা পার্শ্ববর্তী টিচার বলতেছে বা তার স্কুলের শিক্ষক বলতেছে তুমি এমন বিষয় নাও যেটা তোমাকে যে নৈতিকতা সম্পর্কে শেখাবে এবং নাগরিকতা সম্পর্কে শেখাবে, তাহলে সেটা পরিণতি। তাহলে পরিধেয় বিষয়বস্তু এবং পাঠের প্রয়োজনীয়তা যদি তুমি প্রথম অধ্যায়ে পড়ো, তোমার সিকিউ প্রশ্ন লেখার উত্তর কেউ ঠেকাতে পারবে না, তুমি এখান থেকে উত্তর অবশ্যই পারবে। তাহলে তৃতীয় অধ্যায়ে যাই। আবার তৃতীয় অধ্যায়ে এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন আছে, অনুধাবনমূলক প্রশ্ন আছে। আমরা ডিরেক্ট সিকিউ প্রশ্নে চলে যাই, ঠিক আছে? জ্ঞানমূলক অনুধাবন এখানে আছে। সাজেশনটা একদম পূর্ণাঙ্গভাবে আমি রেডি করেছি যাতে করে তোমাদের কোনো বিষয় নিয়ে ভাবতে না হয়, তোমরা সিকিউ গুলো পড়ে রিয়েলাইজ করবা যে আসলে প্রশ্নটা কোন জায়গা থেকে কিভাবে হয়েছে। আচ্ছা, এখন আমরা একটা সিকিউ প্রশ্ন বলতেছি তৃতীয় অধ্যায় থেকে। জনাব রজব আলী একজন শিক্ষক, তিনি বিনয়ী, সদালাপী এবং পরোপকারী মানুষ। তিনি পরিবার সদস্যদের পাশাপাশি গৃহ পরিচারিকাকে নিয়ে একই খাবার খান এবং তার প্রতিবেশী অভাবগ্রস্তদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন। তার মানে হচ্ছে তার ভিতরে কোন ধরনের নৈতিকতা, এখানে আমরা নৈতিকতার বিষয়টা, মূল্যবোধের বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে। তাহলে দেখো রাজীব আলীর কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হয়েছে, এখানে কোন ধরনের সাম্য, এটা হচ্ছে একটা এমসিকিউ, কিন্তু এখানে সাম্যের বিষয়টা এখানে যেমন গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একটা উদ্দীপক, এমসিকিউর উদ্দীপক এখানে যেমন গুরুত্বপূর্ণ, এই উদ্দীপকটা ঠিক একইভাবে তোমাদের সিকিউর জন্য উদ্দীপক সিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সাম্যের কথা যখন বলবে তখন সেটা তোমরা কোন ধরনের সাম্য বলবে, উত্তর হচ্ছে সামাজিক সাম্য। কারণ হচ্ছে সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষেরই সমান সুযোগ সুবিধা ভোগের অধিকার রয়েছে। আমরা সিকিউ প্রশ্নে চলে যাই। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন, রাজশাহী বোর্ড 2021 সালের প্রশ্ন আসা একটা প্রশ্ন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব ক সর্বদা শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেন। তিনি সকল শিক্ষার্থীদের সাথে একই রকম আচরণ করেন, কোনো কাজকে তিনি ছোট মনে করেন না। ক্লাসের ব্যাপারে খ অত্যন্ত যত্নবান, উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট তিনি খুবই জনপ্রিয়। অন্যদিকে জনাব খ অবৈধ ব্যবসা করে রাতারাতি ধনী বনে যান। শ্রমিকদের তিনি নির্দয়ভাবে খাটান কিন্তু ন্যায্য পাওনা তাদের থেকে বঞ্চিত রাখেন। গরিব, অসহায়, দারিদ্র মানুষ তার নিকট সাহায্য চেয়ে পায় না। এবার আসো দেখো যে তোমার এই যে উক্তি আসছে, উক্তিগুলো কিন্তু একদম পয়েন্ট আউট করে আছে আমার ওই লেকচার শিটের মধ্যে, একদম পয়েন্ট আউট করে আছে। তাহলে এখান থেকে প্রশ্নটা কিরকম হইতে পারে, এটা হচ্ছে দশম অধ্যায়ের প্রশ্ন। দেখো দশম অধ্যায়ের প্রশ্ন ঢুকাই দিয়েছে তৃতীয় অধ্যায়ে। উদ্দীপক লিখিত জনাব ক এর মধ্যে মূল্যবোধের কোন উপাদানগুলো অনুপস্থিত, তাহলে এখানে খ এর কথা বলছে উদ্দীপকে, খ এর তাহলে অবৈধ ব্যবসা করে, তাহলে কোন উপাদানগুলো, তাহলে মূল্যবোধের উপাদানের কথা বলছি না। তো এই যে দেখো উত্তর করতে গেলে তুমি কোন কোন টপিক পড়বে সেটা এখানে উল্লেখ করে দিছি। দেখো মূল্যবোধের যে তোমার উপাদান, মূল্যবোধের ভিত্তিও উপাদান পড়লে সিকিউ প্রশ্ন খুব ইজিলি উত্তর করা যাবে। এবার আসে আমরা আবার প্রশ্নে যাই, সেটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, জনাব ক কি একজন মূল্যবোধ সম্পন্ন মানুষ, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে অবশ্যই সে মূল্যবোধ সম্পন্ন মানুষ, কারণ তিনি সব কাজ সময় মতো করেন, তাহলে তার ভিতরে সহানুভূতিশীল মনোভাব আছে, সময়ানুবর্তিতা আছে, তাও কিন্তু মূল্যবোধের ভিত্তি বা উপাদানের মধ্যেই উত্তর। তাহলে মূল্যবোধের ভিত্তি বা উপাদানের মধ্যেই কিন্তু উত্তরগুলো আমরা পাচ্ছি। তাহলে খুব ইজিলি আমরা কিন্তু এখান থেকে উত্তর করতে পারবো যদি মূল্যবোধের উপাদান ও ভিত্তি আমরা ভালো করে পড়ি। আবার যদি প্রকারভেদ থেকে আসে তাহলে আমরা আরেকটা প্রশ্ন দেখি কিরকম প্রশ্ন আসতে পারে, যে প্রকারভেদ থেকে বা অন্যান্য জায়গা থেকে কিরকম প্রশ্ন আসতে পারে। যেমন 2 নম্বর প্রশ্ন আমরা যাই। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যে তোমার যেমন ধরো গত জুলাই 2015 সিলেট শহরতলির কুমারগাঁও এলাকায় চুরির মিথ্যা অপবাদ দিয়ে কতিপয় পাষাণ্ড নির্মম পৈশাচিক কায়দায় রাজন নামের একজন কিশোরকে পিটিয়ে হত্যা করে। এই যে সাম্প্রতিক ঘটনা, এখান থেকেও তো উদ্দীপক করা যায় নাকি? ওই যে তোমার ঢাকায় একজনকে পাথর মেরে যে হত্যা করেছে সেটাও তো উদ্দীপকের একটা অংশ। আমি হলে সেটাই উদ্দীপকে তুলে দিতাম। এই যে পৈশাচিক যে কায়দায় যে রাজনকে হত্যা করা হয়েছে, পরবর্তী পুলিশ ঘটনার সাথে জড়িত 11 জন অপরাধীকে গ্রেফতার করে আইনের হাতে সুরবদ্ধ করে বিজ্ঞ আদালত অপরাধীকে মৃত্যুদণ্ড বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন, কয়েকজন বেকুসার খালাস পান। আচ্ছা, সমাজের কোন উপাদানটির অভাবে কিশোর রাজনকে প্রাণ দিতে হলো? আইনের শাসনের অভাবে। কিসের শাসনের অভাবে? আইনের শাসনের অভাবে। তাহলে আইনের ধারণা এবং আইনের যে
উৎসগুলো আছে এবং আইনের শাসন ওটা কিন্তু ওইখানে উল্লেখ করা আছে। কোথায়? আমার শিটের মধ্যে আইনের শাসন কি সেটা আছে। তাহলে এরপরে আর গহ নাম্বার, পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ বিজ্ঞ আদালত কর্তৃক অপরাধীর সাজা প্রদান প্রমাণ করে সকলে আইনের অধীন। তুমি কি একমত? তাহলে আইন সবার জন্য সমান, ওই যে তোমার আইন যে সবার জন্য সমান সেটা এখানে উল্লেখ করতে হবে। প্রশ্নটা যদিও একটু জটিল, কিন্তু তুমি যদি আইনের টপিকটা ভালো করে পড়ো তাহলে এখান থেকে উত্তর করা যাবে। এবার আমরা আরেকটা প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে কি, তাপসসুম একজন সমাজকর্মী, মানুষের কল্যাণে তিনি কাজ করেন, সমাজের সকলেই তাকে ভালোবাসেন, তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হলে সমাজের সর্বস্তরের জনগণ তার পাশে এসে দাঁড়ায়। তাহলে এখানে দেখো উদ্দীপকে কোন ধরনের মূল্যবোধের প্রতিফলিত হয়েছে, তাহলে এটা কোন ধরনের মূল্যবোধ তোমরাই উত্তর করো। এটা তোমরা খুব ইজিলি পারার কথা। মূল্যবোধের এই যে দেখো মূল্যবোধ, উদ্দীপক উপদেষ্টা পদ দেওয়া হোক। আচ্ছা আচ্ছা, লেকচার শিট কিভাবে পাবো? আমি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সরাসরি 2 দিন ধরে আমি আজকে লিঙ্ক দিচ্ছি, যে বারবার বলতেছি এখানে লেকচার শিট আছে, ভিডিও রেকর্ডেড আছে, সেখানে সাজেশন আছে, শুধু কিভাবে পড়বা সেটাই বলে দিচ্ছি। যে তুমি যখন এই টপিকসগুলো পড়বা দেখবা যে সেখান থেকে এই যে জায়গাগুলো পড়তে বলছে সেই জায়গাগুলো পড়লে হবে, ঠিক আছে? তাহলে এটা বলো, এই যে অলরেডি তোমরা উত্তর করা শুরু করেছো। নৈতিক আচ্ছা আচ্ছা, নৈতিক মূল্যবোধ, অর্থাৎ নৈতিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে, কারণ সমাজের সবাই তাকে ভালোবাসে, মানুষের কল্যাণে তিনি কাজ করে বলে সবাই তাকে ভালোবাসে, সুতরাং সেই নৈতিক মূল্যবোধ। উদ্দীপকের ন্যায় বিচার বৈশিষ্ট্য, উদ্দীপকে বর্ণিত মূল্যবোধের ভূমিকা, নৈতিক মূল্যবোধের ভূমিকার কথা বলছে। এখানে তুমি শুধু নৈতিক মূল্যবোধের ভূমিকা লিখতে পারবে না, এটা মূল্যবোধের ভূমিকা লিখতে হবে। মূল্যবোধ কিভাবে মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছে, মূল্যবোধের উপাদানগুলো কিভাবে আমাদেরকে ভালো দিকে নিয়ে যাচ্ছে, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, মানুষের প্রতি সহানুভূতি মনোভাব, এগুলো আমাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো এখানে উঠে আসবে। আচ্ছা, আর এখান তৃতীয় অধ্যায় থেকে আমি আর বলছি না। তাহলে আমাদের এখানে শুধু মূল্যবোধের টপিকটা পড়লে হবে না, মূল্যবোধের টপিকটাকে একটু বেশি গুরুত্ব দিবা, সাথে সাম্যের টপিকটাও আছে। সাম্য, যেমন ধরো একটা উদ্দীপক এইভাবে আসতে পারে, যে উদ্দীপকটা কিরকম আসতে পারে, ধরো যে তোমার একজন নারী, হ্যাঁ, এবং একজন পুরুষ। আমি তোমাদেরকে যখন তোমার অধ্যায়টা পড়াচ্ছিলাম, তো নারী কাজ করে 6 ঘন্টা, পুরুষও কাজ করে 6 ঘন্টা, নারীকে বেতন দেয় 600 টাকা, পুরুষকে বেতন দেয় 1000 টাকা। তাহলে এটা কোন ধরনের সাম্য থেকে নারী বঞ্চিত হয়েছে? দেখো প্রশ্ন এইভাবে আসতে পারে যে কোন ধরনের সাম্য থেকে উক্ত নারী বঞ্চিত হয়েছে, তাহলে সেটা কোন ধরনের সাম্য তোমরাই পারবা। হ্যাঁ, যদি এটা বলে যে কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, অধিকারের কথা বললে সেটা অর্থনৈতিক অধিকার হবে। যদি সাম্যের কথা বলে অর্থনৈতিক সাম্য হবে। কথা বুঝতে পারছো? টাকা পয়সা বলে না, ওই যে তোমরা গতকালকে অর্থনীতির বিষয় নিয়ে পরীক্ষা দিয়েছো আজকে এবং গতকালকে প্রস্তুতি নিয়েছো, তাহলে এই যে টাকার কথা যখন আসবে তখন সেটা অর্থনীতির বিষয়টা হবে, ঠিক আছে? আমি খুব স্পিডি তোমাদেরকে এটা পড়াচ্ছি, সাম্যের বিষয়টা ওইভাবেই আসবে। এবার আসি আমরা পঞ্চম অধ্যায়ের টপিকস কি গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমি উপরেই তোমাদেরকে দিয়েছি, তারপর আমি এখানে দেখাচ্ছি। সিকিউ প্রশ্নে চলে যায় ডিরেক্ট, আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ করে দিব। আমি জাস্ট কয়েকটা সিকিউ প্রশ্ন নমুনা দেখাচ্ছি যেরকম আসতে পারে আর কি তোমাদের, ঠিক আছে? যেমন ধরো এখানে সমাজকর্মী সাহেলা বললেন, তৃতীয় বিশ্বে অনেক দেশে এখনো নারী পুরুষের বৈষম্য বিদ্যমান। তাহলে উদ্দীপকে উল্লিখিত বৈষম্য যেই অধিকার সমূহের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। তাহলে কোন কোন অধিকারের ক্ষেত্রে এই ধরনের বৈষম্য লক্ষ্য করা যায়? তার মানে কি, যে তোমার জেন্ডার বৈষম্য বা হচ্ছে নারী পুরুষের মধ্যে যে বৈষম্য, সেটা বিশেষ করে কোন ক্ষেত্রে দেখা যায়? তোমরা বলো যে নারী পুরুষের এই বৈষম্য কোন ক্ষেত্রে দেখা যায়? আমরা সামাজিক ক্ষেত্রে দেখি, কি ক্ষেত্রে? সামাজিক ক্ষেত্রে দেখি, আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দেখি, আমরা রাজনৈতিক ক্ষেত্রে দেখি। কথা বুঝতে পারছো? আমরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে আমরা দেখি। কথা বুঝতে পারছো কিনা? যেমন তুমি বলতে পারো যে কিভাবে, যে সামাজিক ক্ষেত্রে আমরা দেখি মূলত যে তোমার রোল প্লে করার ক্ষেত্রে সমাজের মধ্যে নেতৃত্ব দিচ্ছে কারা? পুরুষরা। নারীরা পিছিয়ে যাচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে নারীরা সমান পরিশ্রম করেও সমান মজুরি পাচ্ছে না পুরুষের, অর্থনৈতিকভাবে বৈষম্য। নারীরা রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ, নারীদের অংশগ্রহণ কি রাজনৈতিক ক্ষেত্রে আছে? খুবই কম, খুবই নগণ্য। এই যে অংশগ্রহণের অভাব, এটা কিন্তু রাজনৈতিক এক ধরনের বৈষম্য। তাহলে উল্লেখিত বৈষম্য যে অধিকার, তাহলে কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে মূলত এগুলো লক্ষ্য করা যায়? সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক, তিনটাই তোমরা লিখতে পারো, উত্তর হবে, ঠিক আছে? এবার আসি বর্ণিত সমস্যা সমাধানে তোমার করণীয় কি? তাহলে এই যে দেখো, অধিকার থেকে, অধিকারের রক্ষা কবচ আছে না? অধিকারের রক্ষা কবচ পড়ছো না, পড়াইছি না গত ক্লাসে? অধিকারের রক্ষা কবচটা এখানে আলোচনায় আসবে। অধিকারের রক্ষা কবচটা তোমাদের এখানে আলোচনায় আসবে। কথা বুঝতে পারছো? তাহলে অধিকারের রক্ষা কবচটা এখানে আলোচনায় আসবে। এরপরে আসি রাষ্ট্র থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা, রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় নাগরিকের করণীয়। তাহলে সুযোগ সুবিধা, অধিকার, করণীয়, কর্তব্য। তাহলে দেখো
যে তোমার এই যে তোমার সুপ্রাচীন উৎস কোনটি, অনেকে এটা আমাকে ধর্ম বলেছিল, না ধর্ম না, এটা হচ্ছে প্রথা। এটা কি প্রথা? গত ক্লাসে আমি যখন তোমাদেরকে পড়াচ্ছিলাম এই পঞ্চম অধ্যায় তখন এটা প্রথাই বলছি আমি, তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তাহলে রাষ্ট্র থেকে প্রাপ্ত যে সুযোগ সুবিধা এটা হচ্ছে কি আমরা অধিকার বলছি, যে রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় নাগরিকের করণীয় কর্তব্য, এইখানে এক্স বিষয়টি শ্রেণী বিভাগ বর্ণনা করা। তাহলে আমাদের যে অধিকারের যে শ্রেণী বিভাগ, হ্যাঁ অধিকারের কি শ্রেণী বিভাগ, কি কি অধিকার আছে আমরা জানি যে অধিকার প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে কি সাধারণভাবে দুই ধরনের, আর আইনগত অধিকার তিন ধরনের। সাধারণত দুই ধরনের, নৈতিক এবং কি নৈতিক হচ্ছে, আর একটা আইনগত। তাহলে অধিকার দুই ধরনের, নৈতিক এবং আইনগত। আবার আইনগত যেটা আছে সেটাকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক। ওকে, এবার আসি হচ্ছে আমরা এখান থেকে দেখো ওয়াই বিষয়টি নাগরিক কিভাবে পালন করে থাকে, তাহলে আমরা কর্তব্য কিভাবে সম্পাদন করি, এই কর্তব্য পালনের বিষয়টা নিয়ে এখানে আলোচনা আসে। তাহলে অধিকার এবং কর্তব্য এখান থেকে পড়লে, এর বাইরেও কিন্তু এখানে পঞ্চম অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার নিয়ে প্রশ্ন আসতে পারে, যেমন ধরো রোহিঙ্গাদেরকে নিয়ে একটা উদ্দীপক দিল, রোহিঙ্গাদেরকে নিয়ে উদ্দীপক দিল, ফিলিস্তিনিদেরকে নিয়ে একটা উদ্দীপক দিল, মানবাধিকার তারা লঙ্ঘিত হচ্ছে। তো রোহিঙ্গাদেরকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, মানবাধিকারের লঙ্ঘন। একইভাবে ফিলিস্তিনিদেরকে গাজা থেকে উৎখাত করা হচ্ছে, সেটা মানবাধিকারের লঙ্ঘন। এই যে মানবাধিকার উদ্দীপক যে কোনো সময় যে কোনো প্রশ্নে দিয়ে দিতে পারে, তাহলে মানবাধিকারটাও আমাদের পড়তে হবে। বুঝতে পারছো কিনা? এবার আসি আরো একটা প্রশ্ন দেখি। রিনা একজন পোশাক কর্মী, রিনা সহ তার অন্যান্য সহকর্মী দীর্ঘদিন যাবত তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল, কিন্তু কিছুদিন পূর্বে কি হয়েছে, হ্যাঁ কিছুদিন পূর্বে হঠাৎ মালিক পক্ষ তার প্রতিষ্ঠানে পুরুষ শ্রমিকদের বেতন বৃদ্ধি করলেও নারী শ্রমিকদের বেতন বৃদ্ধি করেননি। তাহলে কোন ধরনের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে? অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাহলে আমরা অন্যদিকে যদি দেখি উদ্দীপকে বর্ণিত ঘটনায় নারী শ্রমিকরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাহলে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে বলো? অর্থনৈতিক অধিকার। এখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে কি সরকারি চাকরি লাভের অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার, কিন্তু যখন বলা হবে শুধু চাকরি লাভের অধিকার, দেখো যখন বলা হবে সরকারি চাকরি তখন সেটা হচ্ছে রাজনৈতিক, যখন বলা হবে শুধু চাকরি তখন সেটা অর্থনৈতিক। মনে রাখবো। তাহলে যদি নারী পুরুষের মধ্যে বৈষম্যের কথা বলে, যদি অধিকারের কথা বলে, অধিকার এটা উল্লেখ থাকে, তাহলে সেটা হবে যে তোমার অর্থনৈতিক অধিকার। আর যদি সাম্যের কথা বলে, যে কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত হয়, তাহলে অর্থনৈতিক সাম্যের কথা আসবে। ঠিক আছে, অধ্যায় আলাদা কিন্তু। এবার আসি সিলেট বোর্ড আর একটা প্রশ্ন। সালমানুর নাইম জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে, ছুটিতে তারা নিজ দেশে ফিরে এসেছে। এ সময় দেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল, বিদায় উভয়ের নির্বাচনের ভোটাধিকার প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে। সালমানুর নাইম মনে করে নাগরিক অধিকার ভোগের পাশাপাশি রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করা প্রয়োজন। ভোটাধিকার প্রয়োগ করা শেষে, ছুটি শেষে তারা উভয়ে আবার জাপান প্রত্যাবর্তন করেন। এবার আসে আমরা উদ্দীপকে সালমানুর নাইম কোন ধরনের অধিকার প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা কোন ধরনের অধিকার তোমরাই বলো। যে ভোট দেওয়ার অধিকারটা আমাদের কোন ধরনের অধিকার, তোমরা নিজেরাই বলো। ভোট দেওয়ার অধিকার কোন ধরনের অধিকার, ভোট দেওয়ার অধিকারটা কোন ধরনের অধিকার, হ্যাঁ ভোট দেওয়ার অধিকারটা কোন ধরনের অধিকার তোমরাই বলো। ভোট দেওয়ার অধিকারটা আমাদের কোন ধরনের অধিকার? অধিকারের আমরা শ্রেণীবিভাগ পড়ছি না, আমরা অধিকার বলছি যে তোমার আমাদের কিছু আছে নৈতিক অধিকার, আমাদের আছে হচ্ছে কিছু আইনগত অধিকার। তো আমাদের যে আইনগত অধিকার আছে, আইনগত অধিকার আবার তিন ধরনের, একটা হচ্ছে তোমার সামাজিক, আমাদের আরেকটা হচ্ছে কি রাজনৈতিক, আমাদের আরেকটা হচ্ছে তোমার যে তোমার অর্থনৈতিক। তাহলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকের মধ্যে কোনটা হবে? আমাদের অধিকারের মধ্যে রাজনৈতিক অধিকারটা হবে। আমি জানি তোমরা অনেকে অলরেডি উত্তর করে ফেলেছো, যেমন মুস্তারি এবং হচ্ছে নুসরাত আমাদের উত্তর করেছে। নুসরাত আমাদের রেপিড বেসের স্টুডেন্ট ছিল এবং সাথে আমাদের স্পেশাল অফলাইন বেসেরও স্টুডেন্ট ছিল। তো এখানে দেখি আমরা এবার আসি আরেকটা প্রশ্নে যাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আর নাই, যেগুলো অ্যাড করেছে এগুলো ভালো করে দেখবা। আচ্ছা, এখানে দেখো মানবাধিকারের বিষয়টা কিন্তু এখানে একটা প্রশ্নের মধ্যে ছিল, আমি বলে স্কিপ। মানবাধিকার বলতে কি বোঝায়? মানবাধিকার বলতে কি বোঝায়? যেসব অধিকার মানুষেরা জন্মগতভাবে লাভ করে থাকে এবং সুস্থ সুন্দর মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য যে অধিকারগুলো দরকার সেগুলো মানবাধিকার। মৌলিক অধিকার কি? একজন সুনাগরিক হিসেবে বেড়ে ওঠার জন্য রাষ্ট্র প্রদত্ত যে অধিকারগুলো সেগুলোকে বলা হয় মৌলিক অধিকার। মৌলিক অধিকার রাষ্ট্রক্ষেত্রে ভেরি করে, অর্থাৎ রাষ্ট্রভেদে আলাদা আলাদা হয়। এগুলো আমাদের আমার লেকচার শিটের মধ্যে আছে, ভালো করে দেখে নিও। ঠিক আছে, লেকচার শিটের ড্রাইভ লিঙ্ক আমি গ্রুপের মধ্যে একাধিকবার দিয়েছি, গ্রুপের মধ্যে তোমরা দেখবা, সেখানে পাবে। আগে এখানে ক্লাসটা শেষ করো, আমি কয়টা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে একটু মুখে শেষ করে, ঠিক আছে? আবার ষষ্ঠ অধ্যায়ে চলে যায়, রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন। এটা নিয়ে যদিও আমি তোমাদের ম্যারাথন ক্লাস নেই নাই, কারণ হচ্ছে এটা অত্যন্ত সহজ একটা তোমার অধ্যায়। তো এখানে অনুধাবনমূলক প্রশ্ন আছে, জ্ঞানমূলক প্রশ্ন আছে এবং হচ্ছে তোমার এমসিকিউ আছে। এমসিকিউ, জ্ঞান, অনুধাবন এগুলো তোমাদের পড়তে বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 29 পেজের একটা সাজেশন। এই 29 পেজের সাজেশনের মধ্যে বেশিরভাগই হচ্ছে স্পেস এবং বেশিরভাগই হচ্ছে স্পেস এবং কিছু আছে পড়া। যে পড়াগুলো আছে সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়লে হবে, কারণ তোমরা অলরেডি এগুলো পড়ে ফেলছো। ঠিক আছে, অনুধাবন প্রশ্ন, এরপরে হচ্ছে আমরা সিকিউ প্রশ্ন চলে যাই। এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। আচ্ছা, এবার
ষষ্ঠ অধ্যায়ের সিকিউ প্রশ্ন। আচ্ছা এখানে দেখো যশোর বোর্ডে একটা ছক আসছে, দেখো ক রাষ্ট্র খ রাষ্ট্র, একাধিক রাজনৈতিক দল আছে, তাহলে একাধিক মানে হচ্ছে বহুদলীয়, আবার হচ্ছে কি একটি মাত্র রাজনৈতিক দল আছে তাহলে একদলীয়, এবং হচ্ছে সরকারের অন্যান্য বিভাগের উপর আইনসভার প্রাধান্য রয়েছে, তাহলে সরকারের অন্যান্য বিভাগের উপর আইনসভার প্রাধান্য যখন থাকে তখন সেটাকে আমরা বলি সংসদীয় সরকার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলের নেতা নির্বাচিত হয়, তাহলে সেখানে গণতন্ত্র আছে। এবার আসি আমরা নামমাত্র আইনসভা রয়েছে উত্তরাধিকার সূত্রে, তার মানে হচ্ছে সেখানে যে তোমার হতে পারে সেটা স্বৈরাচারী রাষ্ট্র, এবং হচ্ছে তোমার যে উত্তরাধিকার সূত্রে রাজনৈতিক দলের নেতা নির্বাচিত হয় তাহলে সেটা একদম আমরা বলতে পারি একটা মাত্র রাজনৈতিক দল থাকলে, নামমাত্র আইনসভা থাকলে, উত্তরাধিকার সূত্রে রাজনৈতিক দলের নেতা নির্বাচিত হলে তাহলে সেটাকে আমরা বলি একনায়কতন্ত্র। যাই হোক এখানে একটি মাত্র রাজনৈতিক দল বলছে। এখানে দেখো উপরের ছক অনুযায়ী ক নামক রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান, এটা সপ্তম অধ্যায়ে, আমরা সপ্তম অধ্যায়ে চলে আসছে বলে, আচ্ছা এটা সপ্তম অধ্যায়ে চলে আসছে। আচ্ছা সপ্তম অধ্যায়ে পড়ে ফেলি কেমন। সপ্তম অধ্যায়ে আমরা দেখতেছি যে এখানে যে এটা কোন ধরনের সরকার, এটা হচ্ছে কি একনায়ক। আমরা বলছি না যে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে এই অধ্যায়ে একনায়কতন্ত্র পড়লে, একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়লে, এবং হচ্ছে মন্ত্রী পরিষদ সরকার পড়লে, হ্যাঁ যেমন আমরা এখানে মাত্র যেটা বললাম এটা হচ্ছে মন্ত্রী পরিষদ। দেখো যে আইনসভার আমরা জানি যে সরকারের 3টি বিভাগ আছে, সরকারের কয়টা বিভাগ আছে, সরকারের 3টে বিভাগ আছে। আমি জানি না তোমরা আমার লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা, যে সরকারের যে 3টি বিভাগ আছে, একটা হচ্ছে আইন বিভাগ, আরেকটা হচ্ছে কি শাসন বিভাগ, এবং আরেকটা হচ্ছে কি বিচার বিভাগ। এই যে 3টা বিভাগ যখন আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে তখন যেই সরকার গঠিত হয় তখন সেটাকে বলা হয় সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তাহলে এই যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার যেটা আছে এখানে মন্ত্রণালয় বা মন্ত্রীরাই হচ্ছে সকল ক্ষমতার মালিক এবং সকল কিছুর জন্য আইনসভার নিকট দায়ী থাকেন, এবং এই ধরনের সরকারকে বলে সংসদীয় সরকার। এবং এখানে উদ্দীপকে যেটা ক সরকার বলছে এটা হচ্ছে সংসদীয় সরকার। কোন ধরনের সরকার? সংসদীয় সরকার। এবার আসি খ এবং খ এর মধ্যে কোনটিকে তুমি উত্তম মনে করো? একটা হচ্ছে একনায়কতান্ত্রিক আর একটা হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক। তাহলে একটা হচ্ছে গণতান্ত্রিক আর একটা হচ্ছে কি একনায়কতান্ত্রিক। তাহলে তুমি কিভাবে ব্যাখ্যা করবা? এটা হচ্ছে ক হচ্ছে সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্র, খ হচ্ছে একনায়কতান্ত্রিক যে তোমার রাষ্ট্র। তাহলে দুটার মধ্যে পার্থক্য তুলনা করতে গেলে তোমাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকারও পড়তে হবে, একনায়কতন্ত্র। তোমাদেরকে এখানে বলে রাখা ভালো সপ্তম অধ্যায়ের মধ্যে কখনো একটা টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন একটা হয় না, দুইটা টপিক মিলে একটা প্রশ্ন হয়। হতে পারে সেটা সংসদীয় রাষ্ট্রপতি শাসিত সরকার, এককেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয় স্বৈরতন্ত্র গণতন্ত্র, মিলাই আসবে। যদি বিচার বিভাগ আছে শাসন বিভাগ আসবে, যদি আইন বিভাগ আসে শাসন বিভাগ আসবে, অথবা শাসন বিভাগের সাথে আইন বিভাগের আসতে পারে। তাহলে এই যে তোমার একটা টপিকের সাথে আরেকটা টপিকের যে কোলাবোরেশন, এটা বুঝতে গেলে দুইটা বিষয়ের মধ্যে তুলনা পড়তে হবে। তোমাকে দুইটা বিষয়ের মধ্যে কি পড়তে হবে? তুলনা পড়তে হবে। অর্থাৎ হচ্ছে গণতন্ত্রের সাথে স্বৈরতন্ত্রের তুলনা, এবং হচ্ছে একনায়কতন্ত্রের সাথে স্বৈরতন্ত্রের তোমার গণতন্ত্রের তুলনা, এবং হচ্ছে সংসদীয়র সাথে যুক্তরাষ্ট্রের তুলনা। এগুলো তুমি কোথায় পাবে? এগুলো তুমি ওই লেকচার শিটের মধ্যেই পাবে, এবং খুব সামারি আকারেই দেওয়া আছে, গুরুত্বপূর্ণ টপিকগুলো দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ সেখানে পয়েন্টগুলো তোমরা পাবে। এখন আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলো কিন্তু এখানে আছে অলরেডি, ঠিক আছে। এবার আসি আমরা আরেকটা প্রশ্ন দেখি। দক্ষিণ আফ্রিকা একটি দেশ, জনপ্রতিনিধিগণ একত্রিত হয়ে তাদের দেশ পরিচালনার নিয়ম নীতি নির্ধারণ করেন, এবং তার মানে কি জনপ্রতিনিধিগণ একত্রিত হয়ে তাদের দেশ পরিচালনার নিয়ম নীতি নির্ধারণ করেন, এবং একটা বিভাগ তা কার্যকর করেন। আচ্ছা, এতে কারো অধিকার বিঘ্নিত হলে আদালতে শরণাপন্ন হন। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জনাব মোশাররফ বলেন, উক্ত রাষ্ট্রের প্রতিনিধিগণ কখনো জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন, আবার কখনো উত্তরাধিকার সূত্রে মনোনীত হন। তাহলে এটা হচ্ছে মূলত আইনসভার বিষয়টা বলছে, এখানে আইনসভার কথা বলছে। এই যে দেখো, একটি দেশের জনপ্রতিনিধিগণ, এই যে জনপ্রতিনিধি, এই যারা হচ্ছে আমাদের দেশে চাঁদাবাজি করে আর কি, চুরি চামারি করে, বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে হচ্ছে হুমকি দামকি দিয়ে এই দাও, হ্যাঁ এত টাকা দিতে হবে, নয়তো হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠান ওরাই দিচ্ছি, তো জয় বাংলা করে দিচ্ছি, এরকম। তাহলে এখানে দেখো যে তোমার উদ্দীপকে দক্ষিণ আফ্রিকার দেশ পরিচালনা রাষ্ট্রবিজ্ঞানের কোন বিষয়টি বিদ্যমান? তাহলে এটা হচ্ছে কোন বিষয়টি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি যে জনপ্রতিনিধিগণ একত্রিত হয়ে, মানে কি জনপ্রতিনিধিরা যখন একত্রিত হয় তখন সেটাকে আমরা বলি যে আইনসভা। কি সভা? আইনসভা বাবুরা, এই আইনসভা মনে রাখবা, আইনসভা। তাহলে এই যে আইনসভা যেটা, এই কখনো কখনো বলছে যে কখনো প্রশ্নটা কিন্তু কঠিন আছে, হ্যাঁ, কখনো জনগণের ভোটে, হ্যাঁ, আবার কখনো সরাসরি তারা তোমার উত্তরাধিকার সূত্রে মনোনীত হয়। তার মানে হচ্ছে আমরা জানি যে আইনসভা দুই ধরনের। আইনসভা কি? দুই ধরনের। একটা হচ্ছে এক কক্ষ আর একটা হচ্ছে কি দ্বিকক্ষ বাবুরা, দ্বিকক্ষ, হ্যাঁ, এক কক্ষ আর একটা কি দ্বিকক্ষ, মনে রাখবা। এই যে এক কক্ষ যেটা আছে এটা সরাসরি জনগণের ভোটে,
জনগণ ভোট দিলে এটা হয়, আর নয়তো সেটা হয় না। আর দ্বিকক্ষ যেটা আছে সেটা হচ্ছে কিছু কিছু দেশে এক এক রকম, এক এক দেশে এক এক রকম। আমি তোমাদেরকে আবার একটু আইনসভার বিষয়টা একটু বলি। ধরো কোত্থেকে কই গেছে গা, সরি আই এম সো সরি, এটা একটা আমার ভুল ক্লিক ছিল, যার কারণে আমরা ডিরেক্ট ষষ্ঠ অধ্যায়ে চলে আসছি। এটাতে ছিলাম, হ্যাঁ, সপ্তম অধ্যায়ে ছিলাম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আইনসভার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আইনসভার কয়টা বিভাগ থাকে? আইনসভার আমরা 2টা বিভাগ দেখি, ঠিক আছে? তাহলে এটা পড়তেছিলাম, গণতন্ত্রের সংখ্যা, মন্ত্রিপরিষদ, রাষ্ট্রের কোন, আচ্ছা এটাই পড়তেছিলাম। এই যে আফ্রিকার কথা বলছি না, আফ্রিকার কথা, এই যে সরি, আই এম সো সরি, ওকে। এখন আমরা যাই যে এই যে আফ্রিকার কথা বলছে, এখানে যে আইনসভার কথা বললাম, আইনসভার ক্ষেত্রে তোমরা এই যে আইনসভা কয় কক্ষ বিশিষ্ট আছে? একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, আর একটা হচ্ছে কি দ্বিকক্ষ বিশিষ্ট। তাহলে যেটা দ্বিকক্ষ বিশিষ্ট, এটারে আবার উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ আছে। দেখো, উচ্চ কক্ষ আর একটা কি নিম্ন কক্ষ। যেটা নিম্ন কক্ষ এবং এক কক্ষ, সেটা সব সময় জনগণের, নিম্নকক্ষ এবং এক কক্ষ সবসময় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। এটা কখনো তোমরা ভুলে যাও না। সব সময় আবার বলছি যে এক কক্ষ এবং হচ্ছে নিম্ন কক্ষ সরাসরি জনগণের ভোট, কিন্তু উচ্চ কক্ষ যেটা আছে এটা এক এক দেশে এক এক রকম। কখনো সেটা মনোনয়নের মাধ্যমে, কখনো সেটা ভোটের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, কখনো সেটা পরোক্ষ ভোটের মাধ্যমে, কখনো সেটা উত্তরাধিকার সূত্রে, কখনো সেটা যে তোমার রাজার ইচ্ছা অনুযায়ী। তাহলে এই যে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে তোমার এইখানে লক্ষ্য করা যায়। তাহলে উদ্দীপকে উল্লিখিত আফ্রিকা দেশে পরিচালনা রাষ্ট্রবিজ্ঞানের কোন বিষয়টি বিদ্যমান? সেটা হচ্ছে কি আইনসভা। এবং উদ্দীপকে জনাব মুশারফের বক্তব্যে রাষ্ট্র কাঠামোর কোন বিষয়টি ফুটে উঠেছে বলে তুমি মনে করো? তোমার উদ্দীপকের সপক্ষে যুক্তি দাও। তাহলে এই বিষয়টা আমরা, আচ্ছা এই বিষয়টা আমরা বুঝতে পারলাম, এই অধ্যায়টা আমরা বুঝতে পারলাম। এবার আসি আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। আরেকটা প্রশ্ন হচ্ছে কোনটা? যে চট্টগ্রাম বোর্ডে আসছিল 2021 সালের প্রশ্নটা। দেখো, চট্টগ্রাম বোর্ডে আসছিল প্রশ্নটা আমরা এই পেজের মধ্যেই পাবো, ঠিক আছে? এই পেজের মধ্যে আমরা যে পাবো সেটা হচ্ছে, আমরা দেখতেছি জনাব শাফায়েত রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আইনসভায় নির্বাচনের মাধ্যমে যেই দলটি সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দল সরকার গঠন করে। সেখানে একজন নামে মাত্র রাষ্ট্রপতি থাকেন। তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি আইনসভায় নির্বাচন। তাহলে আমাদের দেশে কি হয়? আইনসভা নির্বাচন হয় না? এই আইনসভা নির্বাচনের মাধ্যমে যেই দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলই সরকার গঠন করে। তাহলে দলীয় সরকার আমরা দেখি কোথায়? দলীয় সরকার দেখি মূলত সংসদীয় সরকার ব্যবস্থায়। কোন ধরনের সরকার ব্যবস্থায়? সংসদীয় সরকার ব্যবস্থায়। এবং বলছে যে একজন নামমাত্র রাষ্ট্রপতি থাকেন। তাহলে আমাদের দেশে যেমন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব নামমাত্র রাষ্ট্রপতি, তার কোনো কাজ নাই, তিনি শুধু ওই যে কাগজপত্রে সাইন করে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে কি করে, বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে এত কিছু রাত 3টা পর্যন্ত পড়া লাগবে, পড়া শেষ করো না, এতক্ষণ লাগবে না বাবু। তুমি জাস্ট একটু মনোযোগ দিয়ে মোবাইলটা রেখে দিয়ে, ক্লাসটা শেষ করার পরপরই মোবাইলটা রেখে দিয়ে তুমি পড়া শুরু করে দাও, তোমার হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ তোমার যদি ল্যাপটপ থাকে মোবাইলটা রেখে দিবা, যদি ল্যাপটপ না থাকে মোবাইলটা তুমি ডোন্ট ডিস্টার্ব মোডে দিয়ে পিডিএফটা ওপেন করে পড়তে থাকো। ওইখানে ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, তুমি ব্যাক গেলে জাস্ট একটু করে ব্যাক গেলেই তুমি তোমার আর ফাইলগুলো তুমি খুব ইজিলি খুঁজে পাবে। অর্থাৎ সব জায়গায় তোমাকে অন্য কোনো ফোল্ডারে এদিক ওদিক করতে হবে না, সব এক জায়গায় পাবে। তাহলে এবার দেখো প্রশ্নটা দেখো। তাহলে যেটা আমরা বললাম সংসদীয় সরকার, আচ্ছা জনাব মান্নানের রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে। তাহলে এটা হচ্ছে কি একটা পেলাম হচ্ছে আমরা সংসদীয়। এটা দেখো যে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রপতি কার্যত তার কোনো ক্ষমতা নাই, তাহলে প্রকৃত ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। তাহলে এটা হচ্ছে সংসদীয় সরকার। আর একটা বলছে এটা হচ্ছে রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে, তিনি প্রকৃত মালিক। তাহলে এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। আমি তোমাদের বলছিলাম না যে একটা টপিক থাকলে আরেকটা টপিক থাকবে। সুতরাং এই অধ্যায়টা তোমাদের জন্য কঠিন মনে হতে পারে, বাট হচ্ছে এই অধ্যায়টা খুব ইজিলি উত্তর করা যাবে যদি তুমি দুইটা সরকারের মধ্যে তুলনাটা ভালো করে পড়ে নাও, ঠিক আছে? এবং এটার জন্য তোমাদের লেকচার শিট দেওয়া আছে, আমি খুব শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আমরা এরপর আরেকটা অধ্যায় যেটা দশম অধ্যায় সেটাতে একটু করে যাই। এটা দুইটা প্রশ্ন আমরা দেখি। দশম অধ্যায় আমার কোন কোন টপিক গুরুত্বপূর্ণ একদম লাস্টে, একদম লাস্টে আমাদের যেহেতু একদম শেষে আমাদের কোন কোন টপিক গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখি। বাঙালি জনগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রামে ইতিহাস শুধু 9 মাসের পাকিস্তানি বর্বরতার ইতিহাস নয়, এতে দলীয় নেতাকর্মী এবং হচ্ছে মুক্তি সেনাদের বীরত্বের ইতিহাস, এবং বিশেষভাবে লক্ষণীয়। এর সাথে জড়িত রয়েছে বহু মানুষের রক্তদান ও ত্যাগের ইতিহাস। আচ্ছা, এখানে দেখো উদ্দীপকের জাতীয়তার কোন উপাদানটি পরিস্ফুটিত হয়েছে,
এটা কি আসলে? আমরা উপাদান পড়বো, ওই যে উপাদান, জাতীয়তার উপাদান ভালো করে বললে এটার উত্তর করা যাবে খুব ইজিলি। তোমরাই উত্তর করো যে জাতীয়তার কোন উপাদানটা এখানে লক্ষ্য করা যায়। আবার বলছি, বাঙালি জনগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুধু 9 মাসের ইতিহাস নয়, মূলত বর্বরতের ইতিহাস নয়, এতে মানে পাকিস্তানিদের বর্বরতের শুধু ইতিহাস নয়, দলীয় নেতাকর্মী ও মুক্তি সেনাদের বীরত্বের ইতিহাস বিশেষভাবে লক্ষণীয়। এর সাথে জড়িত রয়েছে বহু মানুষের রক্তদান এবং ত্যাগের ইতিহাস। তাহলে এটা হচ্ছে মূলত ইতিহাস ঐতিহ্য। ইতিহাস কি? ঐতিহ্য। বুঝতে পারছো? তাহলে কি এটা আমরা যেটা যাই জাতীয়তার কোন উপাদান, এখানে জাতীয়তা লিখলে হবে না বাবু, জাতীয়তার কোন উপাদান বলছে, উপাদান উপাদান, জাতীয়তার নির্ধারণের কিছু উপাদান আছে, এখানে একটা ইতিহাস ঐতিহ্য আছে। ইতিহাস ঐতিহ্যের মধ্যে তিতুমির থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ এবং এরপরে পর্যায়ক্রমিকভাবে যারা প্রাণ দিয়েছে বিভিন্ন সময়ে, যে সংগ্রাম করেছে, তিতুমির থেকে যারা প্রাণ দিয়েছে, সংগ্রাম করেছে, ভাষার জন্য আন্দোলন করেছে, ত্যাগ তিতিক্ষার পরেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাহলে জাতীয়তার কোন উপাদানটি পরিস্ফুটিত হয়েছে সেটা যদি বলা হয় তাহলে উত্তর কি হবে বলো? দেশপ্রেম। দেশপ্রেম কি জাতীয়তার উপাদান? দেশপ্রেম কি জাতীয়তার উপাদান? দেশপ্রেম কি জাতীয়তার উপাদান? যে উপাদান, উপাদান, জাতীয়তার উপাদান, তোমাদেরকে তো উপাদান পড়াইতে হবে। এখন তোমাদের যে উপাদান পড়াইতে হবে, এটাতে আমি তোমাদেরকে উপাদানগুলো দেখাই, তোমাদের উপাদানগুলো আমি একটু দেখাই, জাতীয়তার উপাদানগুলো। তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়ো নাই, এটা বোঝা যাচ্ছে, খুব ইজিলি বোঝা যাচ্ছে। দেখো এখানে সিভিক্সের যে আমি তোমাদেরকে এই যে দেখো আমার ড্রাইভে হচ্ছে সব কয়টা ফাইল আছে, এখানে 4টা ফোল্ডার। হ্যাঁ, তো দেখো এখানে হচ্ছে সিভিক্সের শিটগুলো, শিটের মধ্যে ওপেন করবা, এখানে একদম দশম অধ্যায়, এই যে দশম অধ্যায় ওপেন হচ্ছে। এই দশম অধ্যায়ের মধ্যে জাতীয়তার যে উপাদানগুলো আছে, হ্যাঁ, জাতীয়তার কি উপাদান, এই যে দেখো জাতীয়তার উপাদান, একটা হচ্ছে ভৌগোলিক ঐক্য, এই যে দেখো জাতীয়তার উপাদানের মধ্যে আছে এই যে উপাদান সমূহ, এবং একটা ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ধর্মীয় ঐক্য, ভাষা সাহিত্য সংস্কৃতির ঐক্য, অর্থনৈতিক ঐক্য, ভাবগত ঐক্য, ইতিহাস ঐতিহ্যের ঐক্য। এই যে ইতিহাস ঐতিহ্যের ঐক্য যেটা আছে, এই যে ইতিহাস ঐতিহ্যের ঐক্য যেটা আছে, এটা দীর্ঘকাল একই ইতিহাস ঐতিহ্যের ভাগাভাগি করার জনসমষ্টির মধ্যে জাতীয় ঐক্য গড়ে উঠে। হ্যাঁ, এই যে তোমার খুব সুন্দর করে যে সাজানো আছে, এটা যদি তুমি একটু দেখে প্রস্তুতি নাও তাহলে খুব ইজিলি তুমি এখান থেকে বুঝে উঠতে পারবা। তাহলে এরপরে আমরা উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি দেশপ্রেম ও জাতীয়তার ফসল উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করতে বলছে। উক্তিটি যথার্থভাবে বিশ্লেষণ করো এটা বলছে। ইতিহাস ও ঐতিহ্য। ওকে ওকে আচ্ছা, একবার ওই যে বললাম যে আমি ড্রাইভে যেহেতু আমি আপলোড করেছি, তো ওইটার লিঙ্ক আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এবং পেজের মধ্যেও আমি আবার একবার লিঙ্ক দিয়ে দিব। তোমরা যারা কেয়ার করো নাই, তোমাদের অনেকে আসলে কেয়ারলেস একটা ভাব আছে, এটা অস্বাভাবিক কিছু না, কারণ বয়সের দোষ, কারণ 18 বছর বয়স। তো কুমিল্লা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন, যে দ্বীপ রাষ্ট্রের সংগ্রামী নেতা তৎসিন জনসভায় বলেন, ওই বহিরাগত শাসক যত শক্তিশালী হোক না কেন আমরা তা ভয় করি না। আমরা এই ভূখণ্ডের ভূমিপুত্র, এই মাটি, ভাষা, সাহিত্য, ঐতিহ্য আমাদের হাজার বছর ধরে, আমরা সুখ দুঃখে একসাথে আছি, আগামী দিনে জয় আমাদের নিশ্চিত। অর্থাৎ রাজনৈতিক বক্তব্য আর কি। যাই হোক, আমি এটা যদি বক্তব্যের মতো করে বলতাম, তোমরা হয়তো বা বলতা যে পলিটিক্যাল অ্যানিমাল চলে আসছে। তো মানুষ যে জন্মগতভাবে যে সামাজিক ও রাজনৈতিক জীব, এই কথাটা কে বলছে? উত্তর করো তো একটু দেখি। 146 জন আছে, 146টা উত্তর চাই আমি, ঠিক আছে? তো মানুষ যে স্বাভাবিক, ওই যে বললাম না, মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, এই কথাটা কে বলছে? আচ্ছা, প্রশ্নটা আমরা দেখো, এখানে যে এই কথাগুলো বলছে, ভাষা সাহিত্য ঐতিহ্য, আমাদের ভাষা সাহিত্য ঐতিহ্য আমাদের কিসের সাথে মিলে যায়? ওই যে জাতীয়তার উপাদান যেটা লেখা সেটার মধ্যে আছে। এবার দেখো উদ্দীপকে জাতীয়তাবাদের কোন কোন উপাদান ইঙ্গিত করা হয়েছে? উত্তর দিয়ে দিছে, এখানে উত্তর দিয়ে দিছে। আচ্ছা বাবুরা, তোমরা এটাও বলো তো, এরিস্টটলের একটা বইয়ের নাম আমি বলছিলাম, তোমাদের মনে আছে? জাতীয়তাবাদ গঠনে উদ্দীপকে উল্লিখিত উপাদান সমূহের গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে। তাহলে উপাদানটাকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারি না, জাতীয়তাবাদ থেকেই বেশিরভাগ প্রশ্ন আসবে। এখানে আরেকটা বিষয় থেকে আসতে পারে, সেটা হচ্ছে কি ভৌগোলিক নির্ধারণ নীতি। ভৌগোলিক নির্ধারণ নীতি, সরি, তোমার জাতীয়তার নির্ধারণ নীতি দুইটা, একটা হচ্ছে ভৌগোলিক আর একটা হচ্ছে কি যে তোমাদের সাংস্কৃতিক। এখানে দুইটা উপাদান আছে নির্ধারণ নীতির ক্ষেত্রে। যদি বলা হয় জাতীয়তার কোন নির্ধারণ নীতিটা এখানে বিশ্লেষণ করা হয়েছে, তখন তোমাকে সেটা নির্ধারণ নীতিটাই বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এরিস্টটলের বইয়ের কথা বলতেছো অনেকে, বইয়ের কথা বলো, বইয়ের কথা বলো, বইয়ের কথা। আমরা আরেকটা অধ্যায় জাস্ট একটু তোমাদের 5 মিনিট সময় নিচ্ছে, আর আমরা ষষ্ঠ অধ্যায় যেটা পড়ি নাই আর কি, সেটাতে আমরা একটু চলে যাই, কেমন? ষষ্ঠ অধ্যায়ে যেটা পড়ি নাই সেটাতে চলে যায়। এখন আমরা সপ্তম অধ্যায়ে ষষ্ঠ অধ্যায় যেটা পড়ি নাই, আমি সিকিউগুলো তোমাদেরকে সলভ করে দিছি প্রায় বলতে গেলে। হ্যাঁ, তো তোমাদের পড়তে হবে কি জ্ঞান উদ্ভাবন এবং হচ্ছে এমসিকিউগুলো,
আর হচ্ছে তোমাদের শীট, অর্থাৎ হচ্ছে প্রশ্নটা ধরে তুমি শীটটা পড়ে নেবে, ঠিক আছে। আবার এইটা হচ্ছে সপ্তম অধ্যায়, এখনো আমরা তাহলে কোথায় চলে আসলাম, ষষ্ঠ অধ্যায়ে চলে আসলাম। আচ্ছা দেখো, এখানে টপিকসগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দল, নেতৃত্ব, সুশাসন। এখানে রাজনৈতিক দল থেকে আসবে, তারপরে হচ্ছে রাজনৈতিক দলের পাশাপাশি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলের প্রকার আছে, এটা পড়বা, এবং নেতৃত্ব সম্পর্কে ভালো করে পড়বা। নেতৃত্বের মধ্যে বিশেষ করে যে নেতৃত্বের প্রকার আছে, প্রকার থেকে আগে বেশি আসতো, যেমন সম্মোহনী নেতৃত্ব, শেখ মুজিবের নাম একটা লাগাই দিত সম্মোহনী নেতৃত্ব, এখন ওইরকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা কমে গেছে। যার কারণে আমি তোমাদেরকে বলবো, তোমরা দলের যে প্রকারভেদ আছে, দলের প্রকার, 3 ধরনের দল ব্যবস্থা না, একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয়। আমাদের দেশটা কোন দলীয় বলো তো? আমাদের দেশটা কোন দলীয়? স্যার পিডিএফ কই পাবো? হ্যাঁ বাবুরা কই পাবা? এটা কয়েকবার পোস্ট করা হয়েছে ফেসবুকে, আমি আবার ক্লাস শেষ করার পরপরই তোমাদেরকে আবার পোস্ট করে দিচ্ছি। যশোর বোর্ড, এই যে জনাব একজন মুক্তিযোদ্ধা, একটি রাজনৈতিক সংগঠনের জনপ্রিয় নেতা, বিগত 2টি জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন, তাহলে তিনি একজন রাজনৈতিক দলের সদস্য। এবং হচ্ছে উদার, নৈতিক, নিরপেক্ষ এবং সহনশীল আচরণ দ্বারা তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, তাহলে তার আচরণের মধ্যে নেতা একটা ভাব আছে, নেতৃত্বের গুণাবলী আছে, ফলে তার এলাকায় কোনো রাজনৈতিক হানাহানি নেই, তাহলে এটা একজন ভালো নেতা, হ্যাঁ, সম্মানী নেতা। তাছাড়াও এলাকার বিভিন্ন সমস্যার সংকটে সবসময় জনগণের পাশে থাকেন, তাই ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের কাছে তাই জনপ্রিয়তা আকাশচুম্বী। তাহলে অধিপক্ষ বর্ণিত জনাব ক এর ভূমিকাকে কি বলে, হ্যাঁ, এর প্রয়োজনীয়তা, মানে এর প্রয়োজনীয় গুণাবলী ব্যাখ্যা করা। ওই যে নেতৃত্বের গুণাবলী, নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী, নেতৃত্বের কি প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে তোমাদের একটু মাথায় রাখতে হবে। নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী, এটা কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না। আরেকটা প্রশ্ন দেখি, কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন, আমরা এটা পরে আমাদের আজকের আলোচনা শেষ করব। জনাব তসিরন একজন স্থানীয় নেতা এবং তিনি অতি সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন। তার জাদুকরী বক্তব্যে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয় এবং নতুন নতুন স্বপ্ন দেখেন। হ্যাঁ, জাদুকরী বক্তব্য, বিলিভ ইট অর নট, জাদুকরী যখন বলবে তখন মনে রাখবা যে এটাতে সম্মোহনী নেতৃত্বের কথা চলে আসছে। জাদুকরী, ক্যারিশম্যাটিক, অথবা হচ্ছে তোমার আকর্ষণীয়, বাগ্মিতা, ভালো বক্তা যখন বলবে, তুমি ধরে নিবে এটা হচ্ছে কি যে তোমার। আচ্ছা, তারপরে আমি পুরোটা না পড়েই মন্তব্য করা ঠিক না, কারণ আমি তোমাদেরকে পুরোটা পড়ে শোনাই। তো এমন কি তার ডাকে সকলে উন্নয়ন কাজে ঝাঁপিয়ে পড়ে, তিনি আজ মানুষের অকৃত্রিম বন্ধু, প্রতিটি কাজে তিনি স্বচ্ছ ও জবাবদিহিতা বজায় রাখেন। আচ্ছা, উদ্দীপকে তসিরনের কর্মকাণ্ডে কোন ধরনের নেতৃত্বের ইঙ্গিত বহন করে? তাহলে তার এখানে একটা জিনিস বলে ফেলছে না, সেটা হচ্ছে কি যে জাদুকরী বক্তব্য। এই যে জাদুকরী বক্তব্যের যে ব্যাপারটা, এটা হচ্ছে সম্মোহনী নেতৃত্বের মধ্যে দেখা যায়। ওকে, শেখ মুজিব থেকে প্রশ্ন দিবে না, না একটাও দিবে না, একটাও দিবে না, ধরে নাও একটাও দিবে না। এবার আসি হচ্ছে আমরা তোমার সুশাসনে উক্ত নেতৃত্বের ভূমিকা। সুশাসন এবং নেতৃত্ব একটা টপিক আছে, আমার শিটের মধ্যে আছে, পড়ে নিবা। এই বাকি প্রশ্নগুলো থাকলো। তো তোমাদের পরামর্শ, তোমাদের জন্য পরামর্শ হচ্ছে শিটগুলো গোছালোভাবে আছে। ওই সপ্তম অধ্যায়টা শুধু 2টা পার্ট আকারে আছে, প্রথম পার্ট, সেকেন্ড পার্ট। প্রথম পার্ট ওপেন করে, যেটা সপ্তম অধ্যায় যদি তোমাদের কাছে খুব বেশি জটিল মনে হয়, সেখানে 3টা জিনিস মাস্ট পড়বা। তার একটা হচ্ছে যে তোমার একনায়কতন্ত্র, গণতন্ত্রের মধ্যে কি তুলনা পড়বা সিকিউ এর জন্য। আর এমসিকিউ জ্ঞান অনুধাবন, এখানে যা আছে তাই পড়লেই এনাফ। হ্যাঁ, এবং এতদিন যা পড়ছো তাই। আমি এটা বলবো না যে তুমি আমার সাজেশন পড়ে উল্টাই ফেলবা, এটা আমি কখনো বলবো না, কারণ তুমি এতদিন পড়ছো, এটা পুরোটাই তোমার ক্রেডিট, আমার কোনো ক্রেডিট নেই। তুমি পরীক্ষা দিয়ে ভালো করলে এটাতে আমি কখনো এটা বলবো না যে আমার সাজেশন থেকে তুমি পরে ভালো রেজাল্ট করছো, এটা আমি কখনোই বলবো না, এটা আমি বলিও না, এবং আমার এটা আমার পার্সোনালিটির সাথে যাইও না। এবং এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কি যে তুমি এতদিন যা পড়ছো এটার উপরে ভরসা রাখো, নিজের মাথার উপর ভরসা রাখো, এবং এটা দিচ্ছি তোমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। এবং আমি মনে করি যে এটা যে পড়বে সে ভালো করবে ইনশাল্লাহ। এবং হচ্ছে তোমার যে টপিকসগুলোতে, যেমন সপ্তম অধ্যায়ে বললাম যে গণতন্ত্র, তোমার একনায়কতন্ত্রের তুলনা পড়বা, মন্ত্রী পরিষদ এবং রাষ্ট্রপতি সাহিত্য সরকারের তুলনা পড়বা, এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের তুলনা পড়বা, এবং হচ্ছে বিচার বিভাগটা মাস্ট ভালো করে পড়বা। এটা হচ্ছে সপ্তম অধ্যায়ের তোমাদের সামারি, ঠিক আছে? সপ্তম অধ্যায় যেহেতু বড়, তো কোন কোন অধ্যায় ইম্পর্টেন্ট, এটা এখন কিভাবে বলতাম, সব অধ্যায় ইম্পর্টেন্ট। যারা এ প্লাস পাওয়ার জন্য তারা সব পুরো বই পড়বা, যারা এ প্লাস পাওয়ার জন্য পুরো বই বলতে প্রত্যেকটা অধ্যায় তোমাদের প্রস্তুতি নিতে হবে। আর যারা শুধু ভালো মোটামুটি একটা রেজাল্ট করতে চায় তারা হচ্ছে সাজেশন ফলো করো, এবং আমি যেই তথ্যগুলো বললাম এগুলো এনাফ। হ্যাঁ, এবং আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষার্থী খুবই সম্ভাবনাময়ী
এবং প্রত্যেকটা শিক্ষার্থী নিজ জায়গায়। তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী অত্যন্ত মনোযোগী এবং আমি বিশ্বাস করি যে তোমরা চাইলে তোমাদের দ্বারা সম্ভব, হতাশ হবে না। এবং টাইম মেনটেনিংটা মাস্ট মনে রাখবা। সহজ প্রশ্ন দিয়ে শুরু করে প্রথম প্রশ্নে আধা ঘন্টা 40 মিনিট ফেলাই দিবা, বাকি প্রশ্ন লিখতে পারবে না। এই জন্য তোমরা ইকোনমিক্স আর সিভিক্স দুইটার মধ্যে একই রকম কম্প্যারিজন করবে না। ইকোনমিক্সে একটা চিত্র এঁকেও তুমি নাম্বার পেতে পারো, ঠিক আছে? যদিও বা চিত্র আঁকতে সময় লাগে, এটাকে অস্বীকার করার কিছু নাই। তুমি 19 থেকে 20 মিনিটের বেশি সময় পাবে না। সুতরাং তুলনামূলকভাবে 19 থেকে 20 মিনিট সময় ধরে প্রত্যেকটা প্রশ্ন লিখবা, এর বেশি প্রশ্ন যাওয়ার দরকার, মানে এর থেকে বেশি সময় ধরে লেখার দরকার নাই। যদি এমনটা হয় যে তুমি একটা প্রশ্ন লিখতেছো ঘ নম্বরে গিয়ে তুমি এক পেজ লিখছো, কিন্তু তোমার 20 মিনিট পার হয়ে গেছে, তুমি সর্বোচ্চ 22 মিনিট যাইতে পারো আর একটা প্রশ্ন থেকে 18 মিনিটে চলে আসতে হবে আরেকটা প্রশ্নে। তার মানে তুমি একটা প্রশ্ন বেশি লিখছো মানে আরেকটা প্রশ্ন লিখতে পারতেছো না, এটা তোমাকে ধরে নিতে হবে। তুমি এটা মনে করার দরকার নাই যে পরবর্তীতে 10 মিনিটে আমি একটা মেশিনের মতো করে আরেকটা প্রশ্ন লিখে ফেলবো, এটা মনে করার দরকার নাই। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে এবং আমার এই সাজেশন থেকে যদি তোমরা তোমাদের আত্মবিশ্বাস গ্রো হয় তাহলে আমার পরিশ্রম সার্থক হবে এবং তোমাদের চেষ্টাও সফল হবে। সবার জন্য শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং তোমাদের যে সাজেশন এবং নোটসগুলো বললাম সেগুলো তোমরা প্রত্যেকটা একটা ড্রাইভ লিঙ্ক দিচ্ছি আমি, যেটা আগেও দিয়েছি এখনও দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো তোমাদেরকে একাধিকবার দেওয়া হয়েছে, সেটা ক্লিক করলেই তোমরা খুব ইজিলি ঢুকে যেতে পারবা, ঠিক আছে? পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই কোনো না কোনো সময়ে সেকেন্ড পেপারের প্রস্তুতি নাও, ফার্স্ট পেপারের প্রস্তুতি নাও, সেকেন্ড পেপারের প্রস্তুতি দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।